ইসলামী ব্যাংক লুটে এস আলমের সঙ্গে হাত মিলিয়েছে ৩ নিরীক্ষা প্রতিষ্ঠান একনাবিন, হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি এবং খান ওয়াহাব রহমান কোম্পানি। ব্যাপক অনিয়ম আড়াল করে অডিট রিপোর্ট ব্যাংকের অবস্থা সত্য ও নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেন এই ৩ কোম্পানির নিরীক্ষক। আওয়ামী লীগ সরকার পতনের পর নিয়োগকৃত ৪ স্বাধীন নিরীক্ষকের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। এসব অনিয়ম তদন্ত করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ লুট করে গ্রুপটির কর্ণধার সাইফুল আলম। সবশেষ হিসাবে ব্যাংকটি থেকে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম। তবে অডিট রিপোর্টে ছিল না লুটপাটের তথ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর এস আলম গোষ্ঠীকে সরিয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা তুলে আনতে ৪ অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়, যাদের প্রতিবেদনে উঠে আসে গুরুতর অনিয়মের চিত্র, যা গত মে মাসে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হয়। ৩৬৩তম সভার কিছু নথি এসেছে ৭১ বিজনেসের হাতে। নথি বলছে ২০২২ সালে ইসলামী ব্যাংকের অডিট রিপোর্ট তৈরি করে একনাবিন ও হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি। পরের বছর রিপোর্ট তৈরি করে একনাবিন ও খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি। ৩ অডিটরই ইচ্ছাকৃতভাবে অনিয়ম গোপন করেন। এমনকি তারা ব্যাংকের আর্থিক অবস্থাকে ট্রু অ্যান্ড ফেয়ার হিসেবে উপস্থাপন করেন। এস আলম গ্রুপের সঙ্গে যোগসাজশেই বজায় রাখা হয় এই গোপনীয়তা। যদিও অভিযোগ অস্বীকার করে নিরীক্ষকরা বলছেন, এস আলমের বিপক্ষে রিপোর্ট দেওয়ার মতো বাস্তবতা ছিল না। যেখানে পুরা হলো রাষ্ট্র, মানে টপ থেকে এ পর্যন্ত রাষ্ট্রীয় সংস্থাগুলো ওদের পকেটে, তো এই অডিটরের মতো চুনুপুটিকে কি কেউ হলে পাত্তা দেয়নি কেউ? যে সব লোন গুলো নেওয়া হয়েছে এগুলো ম্যাক্সিমামই 17, 18, 19, 20 হলো নেওয়া হয়েছে, আর পরবর্তীতে সমস্ত গুলা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, যেটা আমাদের ইয়াতে আসছে। লোন গুলা যদি রিশিডিউল হয়ে যায়, রিনিউ হয়ে যায়, তখন কিন্তু আমার প্রভিশন সফল বলার সুযোগ নাই। এবং এইটার ক্ষেত্রে হলো এরা বাংলাদেশ ব্যাংকের সাথে মানে মিলেমিশে, আর হলো ব্যাংকের ম্যানেজমেন্ট, আর হলো যারা লোন নিচ্ছে, এই পার্টি মিলে হলো সমস্ত লোনকে ফ্রেশ লোন, নতুন লোন বানাই দিচ্ছে। তো এখানে অডিটরের তো কিছু করার নাই। বোর্ড সভার সিদ্ধান্ত বলছে, ইচ্ছাকৃতভাবে রিপোর্ট কারসাজি করে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদকে সহায়তা করা হয়, যা ছিল শেয়ার হোল্ডার ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী। সভায় এই ২ বছরের রিপোর্ট বাতিল করে নতুন নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। সম্প্রতি এস আলমের দখলে থাকা ৫ ব্যাংকের অডিট জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। সংস্থাটির প্রধান জানান, ইসলামী ব্যাংকের অনিয়ম বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। অ্যারাউন্ড ৭,০০০ পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস রয়েছে, জনস্বার্থ প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে ইসলামী ব্যাংক একটি। আমরা ইসলামী ব্যাংক কেন, যে কোনো পাবলিক ইন্টারেস্ট এন্টিটিসেরই আমরা তদন্ত করতে পারি। হিসাব ব্যবস্থাপনা এবং নিরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা, বা হিসাবের ডিসক্লোজার কম বেশি আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। সেই হিসাবে অবশ্যই আমরা পরবর্তীতে ইসলামী ব্যাংকের হিসাব নিরীক্ষাও আমরা, হিসাব এবং নিরীক্ষা ব্যবস্থাও আমরা অনুসন্ধান করব। অভিযোগ উঠেছে শুধু ২ বছর নয়, আগের রিপোর্টগুলোতেও ঋণ অনিয়মের তথ্য গোপন করা হয়েছে। ইসলামী ব্যাংকের তথ্য বলছে, ২০১৭ থেকে ২১, ৫ বছর ব্যাংক নিরীক্ষায় জড়িত ছিল ৪ কোম্পানি। ভবিষ্যৎ অনিয়ম ঠেকাতে অতীত অনিয়মে জড়িতদের কঠোর শাস্তি হওয়া দরকার বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ৭১, ঢাকা। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা কাল থেকেই কার্যকর হবে। ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে। ৭১কে এমনটাই নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ইসলামী ব্যাংক সূত্র জানিয়েছে যে রোববার নিয়মিত বোর্ড মিটিংয়ে এমডি ওমর ফারুকের বিষয়ে প্রশ্ন ওঠে, পরে সদস্যদের সিদ্ধান্তে তাকে সাময়িক ছুটিতেও পাঠানো হয়। সূত্র অনুযায়ী এতে সায় ছিল খোদ বাংলাদেশ ব্যাংকেরও। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালুর একদিন পরেই সার্ভার ডাউন, ফলে পাস ব্যবহার করে তেল নিতে পারছেন না গ্রাহকরা। এতে ভোগান্তি কমার বদলে উল্টো আরও বেড়েছে। এদিকে অলিখিতভাবে রেশনিং পদ্ধতি চালু থাকায় চাহিদা মাফিক তেল না পাওয়ায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে বহু পাম্প। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। ১ মাসেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা, যা নিরসনে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করে সরকার। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই সার্ভার ডাউন হয় বেড়েছে দুর্ভোগ। এ যেমন মুরাদ আহমেদ গত রাত থেকে চেষ্টা করেও নিবন্ধন শেষ করতে পারেননি।
সকালে পাম্পে এসে জানতে পারেন যান্ত্রিক ত্রুটিতে কার্যক্রম বন্ধ। পরে বাধ্য হয়ে লাইনে দাঁড়ান তিনি। তেল নিতে যদি মানুষের ৬-৭-৮ ঘন্টা যায় তাহলে মানে আর মানুষ কাজ করবে কিভাবে বাকি কাজ? 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে 500 টাকার তেল পাইলাম ভাই। মনে হচ্ছে ঈদের মতো আর কি, এরকম একটা সিচুয়েশন যে চাঁদ রাত তেল নিলেই হচ্ছে ঈদ কমপ্লিট। হাজার হাজার মানুষ এখনো সিরিয়াল আছে, এখান থেকে মোহাম্মদপুর টাউন হল ছেড়ে যাবে। একই সমস্যায় পড়েছেন আরও অনেকে। প্রাথমিকভাবে রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাসের আওতায় আনার কথা থাকলেও সার্ভার জটিলতায় তার হয়ে ওঠেনি। ফুয়েল পাসে ভাই আন্ডার মেইনটেনেন্স, কোনো কাজই দিচ্ছে না ফুয়েল পাস। আমরা সকাল থেকে খুবই চেষ্টা করছি কিন্তু আমরা ফুয়েল পাস অ্যাপসে ঢুকতে পারছি না, সার্ভার খুবই ডাউন। জ্বালানি সংকটে দীর্ঘ লাইনের ভোগান্তি আর দুশ্চিন্তা প্রতিনিয়ত বাড়ছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে নেই তার কোনো সদুত্তরও। ফার্স্ট কনসেপ্ট অনেকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি দিচ্ছে, অনেকের স্মার্টফোন নাই, অনেকের রেজিস্ট্রেশনটা ঝামেলা মনে করছে। কিন্তু সরকারের যেখানে একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা ব্যক্তি যেন একবারই সে ফুয়েলটা নিতে পারে। সবাই এক গাড়ি করেই মাল পাচ্ছে, ওনারা কিভাবে চালাচ্ছে জানি না। আর আমরা হলাম পদ্মার ডিপ, আমরা এজেন্ট। এদিকে অলিখিতভাবে রেশনিং কার্যক্রম চালু থাকায় বিপাকে পাম্প মালিকরাও। চাহিদা মাফিক তেল না পাওয়ায় দিনের বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেকেই। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। আগামী বাজেটে কোম্পানি ও ব্যক্তির জন্য বার্ষিক বিক্রির উপর কর হার বাড়িয়ে কমপক্ষে ২.৫% করার চাপ দিয়েছে আইএমএফ, যদিও তা বিদ্যমান ১% রাখার পক্ষে এনবিআর। একই সাথে কর জিডিপির অনুপাত ৯.২% করারও চাপ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাশাপাশি মূসকের একক হার নির্ধারণ, কর ছাড় তুলে দেয়া, করজাল বাড়ানো, শুল্ক বাধা দূর করা সহ রাজস্ব খাত সংস্কারের আদায়ে বেশ কিছু সুপারিশও করেছে বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে বাড়ালে চাপে পড়বে ব্যবসা বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কর জিডিপির অনুপাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও কোনো বছরই স্পর্শ করতে পারে না এনবিআর। ফলে উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি ব্যয় মেটাতে নির্ভর করতে হয় ঋণের উপর। তবে এ নিয়ে আসছে বাজেটেও সরকারের আয় বাড়াতে নানামুখে চাপ দিচ্ছে আইএমএফ। যেমন কোম্পানি ও ব্যক্তির ক্ষেত্রে টার্নওভার কর হার 1 থেকে বাড়িয়ে ২.৫% করার চাপ দেওয়া হচ্ছে, যদিও সার্বিক দিক বিবেচনা করে এখনই টার্নওভার কর ২.৫% করার পক্ষে নয় এনবিআর। আইএমএফের সমস্ত সিদ্ধান্ত আমাদের বাস্তবের আলোকে যদি সঠিক না হয় সেটা মানতে হবে, এটা প্রয়োজন মনে করে। যারা সঠিক করদাতা তাদের উপরে চাপ পড়ে যাওয়ার ফলে কিন্তু যখন আপনি রেট বাড়িয়ে দেবেন তখন কিন্তু আরেকটা ঝুঁকি হলো যে ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং তখন তারা মনে করেন যে অফিসারদের সঙ্গে কলিউশন করে যদি আমি আমার এটা ধরেন টার্নওভারটা কমিয়ে নিতে পারি তাহলে তো আবার অনেক একটা তাদের জন্য ইনসেন্টিভের মতো কাজ করে। প্রত্যক্ষ করের যে জায়গাগুলোতে ফাঁকির জায়গা যেগুলো আছে এগুলোকে প্লাগ করাটা, এটাকে অগ্রাধিকার আমাদের দিতে হবে। অবশ্যই আমার কাছেই এগুলো এসে পড়ে। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস খাতের সব ধরনের কর অব্যাহতি বাতিলের সুপারিশের পাশাপাশি ভ্যাটের একক হার নির্ধারণের চাপ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বর্তমানে বাংলাদেশে ভ্যাটের হার মূলত 10টি। তবে এখনই একক হার নির্ধারণ না করা গেলেও শুল্ক বাধা দূর ও মূসক থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয় এনবিআর পক্ষ থেকে। আর 2% পয়েন্ট বাড়িয়ে কর জিডিপির অনুপাত ৯.২% নিয়ে যাওয়ার চাপও রয়েছে নতুন বাজেটে। সেই হিসেবে আগামী অর্থ বছরে এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৬.৫ লাখ কোটি টাকা। ট্যাক্স জিডিপি রেশিওর ব্যাপারে যে 6.9 থেকে 9.2-তে বাড়ানোর কথা বলছেন, এইটা বর্তমান যে আমাদের আর্থিক অবস্থা, সার্বিক যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, সেটাতে এটা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। এমনকি মনে হয় যে 7.5-এও যাওয়া সম্ভব হবে না বাস্তবভাবে। চলতি অর্থ বছরের 8 মাসে এনবিআর রাজস্ব ঘাটতি ৭১,০০০ কোটি টাকা, যদিও এই সময় সংস্থাটি আদায় করতে পেরেছে ২.৫ লাখ কোটি টাকার কিছু বেশি। মইনুল হাসান, ৭১, ঢাকা। এপ্রিলের 11 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $121 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 18%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল বছরের এপ্রিলের 11 দিনে প্রবাসীরা পাঠান $102 কোটি। অন্যদিকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে $2,742 কোটি। গেল বছরের একই সময় যা ছিল $2,281 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 20%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সবশেষ মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ $375 কোটি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মাথায় নতুন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধের প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছেন যে বেআইনিভাবে যারা টোল দেবে গভীর সমুদ্রে তাদের নিরাপদ যাতায়াতের সুযোগ দেয়া হবে না। এর আগে হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে, এমন বার্তা দিয়েছিল ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই। এ সময় হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। এদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয় প্রতিনিয়তই চাপ বাড়ছে বৈশ্বিক অর্থনীতিতে, যেখানে মাসের ব্যবধানে বিভিন্ন দেশে বেড়েছে মূল্যস্ফীতির হার, যা থেকে বাদ যায়নি যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে সহসাই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক না হলে বাড়বে মূল্যস্ফীতির আরো হার। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির ভয়াবহ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সংকট ও আকাশচুম্বী দামে দেশে দেশে বাড়তে থাকে মূল্যস্ফীতির হার, যা থেকে বাদ যায়নি স্বয়ং যুক্তরাষ্ট্র। মূল্যস্ফীতি বাড়তে থাকে এশিয়ার দেশগুলোতেও। মূলত মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের 60 থেকে 70% যায় এশিয়ার দেশগুলোতে। ফলে জ্বালানি সংকটের প্রথম ধাক্কা আসে এই শীর্ষ ক্রেতাদের উপর। এই যেমন যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি পৌঁছায় প্রায় 5%। তবে সরকার ভর্তুকির ব্যবস্থা করায় মার্চে তা আবার নেমে আসে 3.5%। ফিলিপাইনে মূল্যস্ফীতি পৌঁছায় 4.1%। তবে বিপরীত চিত্র দেখা যায় চীনে। দেশটিতে ফেব্রুয়ারির তুলনায় মূল্যস্ফীতি কমে 1% নেমেছে। তবে দাম কমার প্রবণতা উল্টে আবারও বাড়ছে পণ্যমূল্য। কিছুটা ব্যতিক্রম ভারত। দেশটিতে মূল্যস্ফীতি খুব একটা না বাড়লেও ডলারের বিপরীতে পড়তে থাকে রুপির মান। এদিকে জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় বিপাকে পড়েছে ইউরোপ। যুদ্ধের কারণে অঞ্চলটিতে শুধুমাত্র জ্বালানি খরচই বেড়েছে 7% পর্যন্ত। ফলে বেড়েছে পরিবহন ও উৎপাদন খরচ। মাসের ব্যবধানে প্রায় 1% বেড়ে জার্মানির মূল্যস্ফীতি পৌঁছেছে 3%-এর কাছাকাছি। যুক্তরাজ্যে যা 2.3%, স্পেন ও ইতালিতে 2 এবং ফ্রান্সে 1.6%। সার্বিকভাবে ইউরোজোনের গড় মূল্যস্ফীতি পৌঁছেছে 2.5%। যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুদ্ধ শুরু হলেও প্রভাব এড়াতে পারেনি দেশটি। দেশটিতে গ্যাসোলিনের দাম 20% বেড়ে পৌঁছায় গ্যালন প্রতি $4, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ওয়াশিংটনের গড় মূল্যস্ফীতি ফেব্রুয়ারির 2.4% থেকে মার্চে পৌঁছায় 3.3%। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্বল্পমেয়াদে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম থাকায় আগামী কয়েক মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকতে পারে। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।